তারা হাক ডাক দিচ্ছে, তাম্বির মধ্যে চলে যাচ্ছে। কারণ মোদির মসনদ, মোদির মসনদ কাঁপতেছে। মোদি অলরেডি পার্লামেন্টে পিছনের দরজা দিয়ে তিনি নিজেকে সেফ সাইডে নেওয়ার চেষ্টা করছেন। মোদি তো নিজে প্রকম্পিত। সেক্ষেত্রে পালানো শেখ হাসিনা কিভাবে ভারতটাকে আবার বাংলাদেশে এই মুহূর্তে পাঠাবে, এটা নিয়ে আপনি দুই চারটা কথা বলেন। বেশি না, আপনি 10 মিনিট থাকলেন থেকে আপনি ছেড়ে দিলেন। দর্শক কিন্তু আপনাদের সবাইকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ। আমি বাইরে যাবো, তো আমি 10 মিনিট শেষ করি। আমি প্রথমেই আপনাকে বলি, বিএনপি চুপ্পুকে নিয়ে কোনো সমস্যাই ছিল না, কারণ আপনি অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই আন্দোলনের পর এসে তারা ওই চুপ্পুর কাছে শপথ নিয়েছে। অতএব সেই তারা যেহেতু নিয়েছে, ধারাবাহিকতায় আমরাও তার কাছে শপথ নিয়েছি এবং আমরা সংবিধানকে অক্ষুণ্ণ রেখেছি। এখন চুপ্পু মনে করেছে যে আমার সম্মান থাকতে থাকতে আমি পদত্যাগ করা ভালো, কিন্তু অনেকে গুঞ্জন করেছেন যে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কারণ উনি শেখ হাসিনার সাথে লন্ডনে গিয়ে ফোন আলাপ করেছেন, সেইটা বিভিন্ন সাংবাদিকরা প্রকাশ করেছেন, যার কারণে সরকার চাপ দিচ্ছে। আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলি, আপনারা জানেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি হচ্ছেন সবচেয়ে বাংলাদেশের দেশপ্রেমিক রাষ্ট্রপ্রধান। জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, যিনি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত একজন অভিভাবক ছিলেন, তার সুযোগ্য সন্তান। তিনি স্পষ্টভাবে মনে করে যে আমি প্রতিহিংসার রাজনীতি করব না। এবং আপনারা দেখেছেন যে এই শেখ হাসিনা কতবার, কত শত শতবার এই তারেক রহমানকে কটূক্তি করেছে, অনেক কথা বলেছে, ফরমাসি রায় দিয়েছে, এই মামলার রায় দিয়ে তাকে বিদেশে থাকতে বাধ্য করেছেন। এমনকি আপনার এই বেগম খালেদা জিয়াকে শারীরিক মানসিক কষ্ট দিয়েছেন। এক কাপুরে খালেদা জিয়াকে 40 বছরের স্মৃতি বিজড়িত সেই স্বামী সন্তান নিয়ে যেখানে উনি ছিলেন, সেই বাড়ি থেকে বের করে দিয়ে সেই বাড়ি ভেঙে দিয়েছেন। উনি একটা কথাই বলেছিলেন যে আমি আজকে এই যে আমার উপর অন্যায় অবিচার, এই বিচার কার কাছে দেব? হে আল্লাহ, তোমার কাছে দিলাম। তারপরে এত কিছুর পরেও তারেক রহমানকে যখন এই যারা শহীদ পরিবার এবং এই আহত পরিবাররা, সেদিন একটা সমাবেশ হলো, সেই সমাবেশ, জুলাই সমাবেশ, আমি ছিলাম ওনার সামনের চেয়ারে বসা, ওনাকে সবাই এই বিচারের কথা বলেছেন। উনি বলেছেন যে দেখেন, আপনারা যে আজকে বিচার চাচ্ছেন আমি জানি, তখন সবাই বলছে বিচার চাই, বিচার চাই, কিন্তু উনি বলেছে যে আমার মা যদি বেঁচে থাকতো আজকে, তাহলে আমি যদি আমার মায়ের কাছে বলতাম যে মা, আমি আজকে মহান আল্লাহ তাআলা আমাকে এত ক্ষমতা দিয়েছে, আমি যে কোনো অন্যায় অবিচার, তোমার উপর যে অন্যায় হয়েছে সেইটার প্রতিশোধ নিতে পারি, আমি কি নিব? আমার বিশ্বাস আমার মা বলতো যে না, তুমি কোনো প্রতিশোধ নিও না, দেশকে এগিয়ে নিয়ে যাও। তাই তিনি সত্যিকার অর্থে এই চুপ্পু সাহেবের ধারাবাহিকতা এবং সংবিধান রক্ষা করেছে। চুপ্পু সাহেব স্বাভাবিকভাবে, নিয়ম হচ্ছে যে যে কোনো রাষ্ট্রপতি যদি চায় স্বেচ্ছায় পদত্যাগ করবে, এটা নিয়ম আছে সংবিধানে, এই জন্য উনি পদত্যাগ করেছেন, স্পিকারের হাতে ক্ষমতা দিয়েছেন। এখন পরবর্তী প্রেসিডেন্ট না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট স্পিকার। এরপর আপনি বলেছেন যে শেখ হাসিনা যে বাংলাদেশে আসবে, এইটা তো আসলে ঘোড়ায়ও হাসবে, গাধায়ও হাসবে, পাগল মানুষও হাসবে, কারণ এইটা আমি মনে করি আসলে সহজ না। পদত্যাগের কথা, জাতীয় নির্বাচনের পরপরই তো এই সিকোয়েন্সটা আসার দরকার ছিল। কারণ উনি মরণগত ভাবেই উনি আওয়ামী লীগের রাজনীতির আদর্শ ধ্যান ধারণা নিয়েই বড় হয়েছেন। ওনার ওনার মানে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে ওনার লাইফ টাইমই তো উনি মানে আওয়ামী লীগের মতাদর্শ ভিন্ন সেই ধারা রাজনীতি নিয়ে তিনি বড় হয়েছেন এবং বাংলার সেই দর্শন তার ব্রেনে। তা সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের পরেই তো ওনার পদত্যাগের বিষয়টা, বিশেষ করে যারা এই আন্দোলনের পক্ষে ছিল, পক্ষের শক্তিগুলো তো তাদেরও তার প্রত্যাশা ছিল জাতীয় নির্বাচনের পরপরই উনি পদত্যাগ করবেন, ওনাকে সম্মানের সাথে বিদায় দেওয়া হোক। এবং এবং বিশেষটা হলো যে সাম্প্রতি তিনি লন্ডন গেলেন, লন্ডনের পর একটা গুঞ্জন আসলো, এই গুঞ্জনের পরেই তো তিনি পদত্যাগের সিকোয়েন্সটা আমরা বাংলাদেশের জনগণ এবং রাজনীতি মঞ্চে আমরা দেখতে পাচ্ছি। সিকোয়েন্সটা তো এখন হচ্ছে। বলেন। আমি আবারও বলি, এই চুপ্পু সাহেব যে পদত্যাগ করেছে এই জন্য আমি সাধুবাদ জানাই, এই জন্য যেহেতু ওনার বিষয়ে লেখালেখি হয়েছেন এবং উনি একসময় যুবলীগের কমিটিতে ছিলেন, আওয়ামী লীগের কমিটিতে ছিলেন, এবং আবার দুর্নীতিবাজের কথাও শোনা গেছে যে ওনার বিরুদ্ধে দুর্নীতিও আছে।
সেই ক্ষেত্রে যেহেতু এরকম একটা লেখালেখি হয়েছে এবং গতকালকে আমরা দেখছি গভীর রাত্রে মিছিল হয়েছে, মোমবাতি বা আপনার মশাল মিছিল হয়েছে তার পদত্যাগ এবং বিচারের জন্য, সেই ক্ষেত্রে উনি যে পদত্যাগ করেছে কিন্তু আমি বলতে চাচ্ছি যে তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী, আপনি বলেছেন নির্বাচনের পরপরই সে পদত্যাগ করতে পারতেন বা সরকারের করানো উচিত ছিল, আন্দোলন ছিল। আমি আপনাকে আবারও বলি যে বাংলাদেশে আপনি এই স্বাধীনতার পর থেকে যতজন রাষ্ট্র ক্ষমতায় এসেছে এর মধ্যে জিয়া পরিবারের তারেক রহমান, খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবশ্যই ব্যতিক্রমী এবং প্রতিহিংসা বা কোনো যেটা স্বেচ্ছায় করানো উচিত সেই স্বেচ্ছাই হবে, বাধ্যতামূলক এটা একটু কম চিন্তা ভাবনা। তাই চুপ্পু সাহেব নিজে নিজেই বুঝে সরে গেছেন। এটা আমাদের বিএনপি সরকার কোনো চাপ সৃষ্টি করেনি, উনি হয়তোবা জনগণের পালস বুঝেছেন। সাংবাদিকরা যে লেখালেখি করেছে ফোনালাপের কথা, এই পালস বোঝার কারণে উনি পদত্যাগ করেছে, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি পরের বিষয়টা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে শেখ হাসিনা আসবে। এখন আমার একটু হাসির কথায় যদি বলি, শেখ হাসিনা একা কেন আসবে? আমরা শুনেছি যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, তা স্বামী সহই আসুক। ও দেশে তো একটা ঝামেলা চলতেছে, ধাওয়া পাল্টা দেওয়া চলতেছে, সংসদের পিছন থেকে মোদি সাহেব পালিয়ে যাচ্ছে, আন্দোলন হচ্ছে। এরকম আবার আজকে দেখেছি যে মোদি সাহেব আন্দোলনকারীদেরকে নিয়ে বসে একটা ফয়সালা করতে চাচ্ছে। শিক্ষা সচিবকে ইতিমধ্যে আপনার পদত্যাগ করেছেন, পদত্যাগ করে নতুন একজন শিক্ষা সচিব দিয়েছেন। সবকিছু মিলে উনিও চেষ্টা করতেছেন কিভাবে এই আন্দোলন ঠেকানো যায়। তবে আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি যে আমার বিশ্বাস হয় না যে শেখ হাসিনা আগস্টে আসবেন। আপনারা জানেন যে ভারতে কঠোর নিরাপত্তার মধ্যে শেখ হাসিনা আছেন। এ পর্যন্ত আপনার ফরেন জার্নালিস্ট অর্থাৎ আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট বা সাংবাদিক এরকম 100-রও অধিক ওখানে এসেছে। ভারতের এই নিরাপত্তা দেখিয়ে তাদের কাউকে ওনার সাথে দেখা করতে দেয়নি, সাক্ষাৎকার দেয়নি। আপনি দেখেছেন যে এতগুলো সাক্ষাৎকার প্রচার করতেছে কয়েকটা, সেগুলো অডিও বা ইমেলের, বাট ওনার সরাসরি ভিডিও সাক্ষাৎকার নেই। তার মানে এটা অনেকে আবার গুঞ্জন করতেছে যে উনি হয়তো বা গ্রেপ্তার আছে, গ্রেপ্তারের নিয়মে। তবে আমি বলি গ্রেপ্তার নাই, ওই দেশে সকল দল মিলিতভাবে ওনাকে আশ্রয় দিয়েছে বা মেহমান বা গেস্ট হিসাবে রেখেছে। তবে আমার কাছে মনে হয় না যে উনি আসবে, কারণ এই বাংলাদেশে যদি উনি আসতে চায়, আজকে এখনো রক্তের দাগ শুকায়নি, আপনার এখনো আহতরা সুস্থ হয়নি, আপনার সোজা কথা বাংলাদেশের মানুষের মনের মধ্যে যে ক্ষত তা শেষ হয়নি। এমতো অবস্থায় যদি উনি আসে, বাংলাদেশের বর্তমান সরকার মাত্র 5 মাসও হয়নি, এই 5 মাসের মধ্যে শেখ হাসিনা যদি আসে আর এয়ারপোর্টে যদি ওনাকে গণপিটানি দিতে চায়, ওনার উপর যদি আক্রমণ হয়, এই সরকারের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা ঠেকাইতে পারবে বলে আমার মনে হয় না। কারণ ওই যে ডক্টর কাজী মনিরুজ্জামান রাজনৈতিক বিশ্লেষক, আপনি আওয়ামী লীগের বিশেষ করে তাদের ঘরানার কিছু সাংবাদিক আছে, শারমিন সে আমেরিকাতে রেগুলার প্রোগ্রাম করে, আরো অনেকে আছেন। তো সম রেজাউল করিম, যিনি সম রেজাউল ব্যারিস্টার, তিনি কিন্তু লন্ডন থেকে খুব দুর্দান্তে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশে যাবেন বীরের বেশে, আমরাও সেখানে বাংলাদেশে ল্যান্ড করব। এবং তারা বলে যে বর্তমান তারেক জিয়া সরকার অবৈধ সরকার, এই অবৈধ সরকার আমাদের বাংলাদেশের প্রত্যাবর্তনে কোনো সমস্যায় সৃষ্টি করতে পারবে না। এই যে তাদের এই যে আওয়াজগুলা, তারা মানে যারা বাংলাদেশে নয়, কেউ লন্ডনে থেকে, কেউ দুবাই থেকে, পলাতক অবস্থায় থেকে, পলাতক দস্যু ডাকাতের বা পলাতক সব বাহিনীর কোন সর্দার যদি বা তাদের সর্দার অনুচররা এই কথা বলে যে বাংলাদেশে বর্তমান ইউনুস মেটিকুলাসের সরকার, তারেক সরকার অবৈধ সরকার, আমরাই বাংলাদেশের বৈধ সরকার এবং আমরা বাংলাদেশের দুর্দান্ত প্রতাপে বাংলাদেশে ফিরে আসতেছি এবং আমরা সকল কিছুর ফয়সালা আমরাই করব। জুলাই আগস্টে আমরা কাউকে মারিনি, কাউকে হত্যা করিনি, কারোর উপর নির্যাতন আমরা করিনি। এটা করেছে ইউনুস মেটিকুলাসের বিএনপি জামাত সবাই করেছে। তাদের এই আওয়াজগুলা এই যে বিভিন্ন চ্যানেলে
দেওয়া হচ্ছে, মানুষকে তো মিসগাইড করা হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ আপনার লিটল লার্নার নেশন, মানে লিটল লার্নার ইজ এ গ্রেট ডেঞ্জারাস একটা সোসাইটি। এখানে এই যে অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত যার আমরা এতটা কনসাস না তারা পলিটিক্যালি, এই তাদের যে এই যে বিভিন্ন শারমিন থেকে শুরু করে তাদের অনুচর সাংবাদিকরা যে আপনার টকশো গুলো করে তারা যে এই বিভ্রান্ত করার চেষ্টা করছে। হ্যাঁ, তো আপনি এই যে নবদ্বীপ নবনীতা নবনীতা শারমিন যারা আছেন তাদের অনুগত সাংবাদিক, তারা বোধহয় তারা বিশেষ থেকে সুবিধা টুবিধা পাচ্ছে, নানান ধরনের সুবিধা নিয়ে তো এই কাজগুলো করছে বোধহয় সবার সন্দেহ। তো বিশেষ করে এই যে অনুগত সাংবাদিকরা বিভিন্ন টকশো করে করে একেবারে কন্টিনিউ দিন রাত শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশ ফিরে আসবে। নাম্বার টু হলো তাদের এই আওয়াজটাকে আপনারা এই বর্তমান ক্ষমতাসীন দলের মানে ওই সেই পার্টির একজন পলিটিশিয়ান হিসাবে এই যে কন্টিনিউ টক শো করছেন, তারা যে আওয়াজ দিচ্ছে, তাদের আওয়াজের নৈতিকতা কতটুকু, নৈতিক দিক থেকে তাদের তাদের অবস্থান এবং নৈতিক দিক থেকে বাংলাদেশে তারা তো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে আসার সেই পরিস্থিতি কি তাদের অনুকূলে আছে? জনাব ডক্টর কাজী মনিরুজ্জামান, তাদের অনুকূল একটা পরিস্থিতি থাকবে, রাজনৈতিক পরিস্থিতি তাদের অনুকূলে আছে? জি ধন্যবাদ। আপনি এই পৃথিবীতে না, আমাদের বাংলাদেশে কোনো চোর ধরা পড়লে বলে আমি চুরি করেছি, কোনো খুনি ধরা পড়লে কি বলে আমি খুন করেছি, কোনো ধর্ষক ধরা পড়লে কি বলে আমি ধর্ষণ করেছি? আপনি কিন্তু কেউ বলবে না। তাই যদি হয়, আজকে ওনারা তো বলবে ওনারা কোনো অপরাধ করে নাই, ওনারা মারে নাই, কোনো হত্যা করে নাই, সব আকাশ থেকে পড়ছে। আমি সেদিন এক জামাতের নেতা 5 বছরের একটা শিশুর সাথে ধরা পড়েছে, মেয়েটা নাকি পরীর মতো, ওনাকে জিজ্ঞাসা করেছে পুলিশ যে আপনি এই কাজটা করলেন কেন? বলে কি যে আমার আসলে এত সুন্দর পরীর মতো আমি লোভ সামলাইতে পারিনি, আমার শয়তানে পাইছে। এখন ওই বলবে, যদি একের প্রমাণ হয়ে যায় তখন বলবে আমার শয়তানে পাইছে। এখন আপনার হচ্ছে যে এই নবনীতা, এই শারমিন, এরা তো আসলে পেইড এজেন্ট, এবং এরা যেহেতু আগে আওয়ামী লীগের সুযোগ সুবিধা উচ্ছিষ্ট খেয়েছে, এবং যার কারণে উচ্ছিষ্ট খাওয়ার কারণে তারা এখন তাদের আবার আওয়ামী লীগকে আনতে চায়, এবং তাদেরও অবস্থান এখানে খুবই নড়বড়ে, গ্রেপ্তার হবে, তাদের অপকর্মের অবস্থাটা খুব অনেক উঁচু। তাই তারা বলে। আমি আপনাকে বলতে চাই যে এই যাদের নাম বললেন, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া, এই শারমিন, এরপর নবনীতা, এই সাইদ খোকন অথবা শুভেন্দ্র অধিকারী, এরকম যারা যারা আছে তারা তো বলছে যে আগেই রিসিভ করবে। আগে রিসিভ করার চেয়ে তারা বাংলাদেশে আসুক, এসে ওনারা আগের দিন পেপারে একটা প্রেস রিলিজ দিক যে আমরা কেন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বা এই করেছে, এখান থেকে যাইতে বাধ্য করেছে। এই যে আপনার ধানমন্ডি 32 ভেঙেছে, তারপরে আপনার পার্টি অফিস ভেঙেছে, এইটার জন্য আমরা মানববন্ধন করব, আমরা বিক্ষোভ করব ওই 32-এ বা পার্টি অফিসে। এই ব্যবস্থাটা ওনারা একদিন যদি করতে পারে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য, তাইলে বোঝা যাবে যে আসলে দেশে ওনারা কি করতে পারবে। আমার বিশ্বাস যে শেখ হাসিনা এরকম অবস্থা আসবেন না, কারণ উনি আসলে এই সরকারও ট্যাকেল দিতে পারবে না গণপিটানি, এবং উনি কিন্তু ওনার চোখের সামনে সবকিছু আছে। উনি কিন্তু জানে যে এই বাংলাদেশে আমি আমার গণভবন ঘেরাও করলো, ভাঙলো, কোনো লোকজন আসলো না, আওয়ামী লীগের আসতো 5,000 10,000 আসে নাই। আমাদের 32 ভাঙে দিল বুলডেজার দিয়া, 10,000 আসতে পারলে আসতো, আসে নাই। এরপর মনে করেন পার্টি অফিস ভেঙে দিল, বঙ্গবন্ধু এভিনিউ, কোনো লোক আসে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ মুখে বলে, আওয়ামী লীগের নেতা কর্মীরা মুখে বলে, করে না। উনি এর আগেও বলেছিলেন যে আমার বাবাকে মেরে ওই সিঁড়িতে পড়েছিল, তোমরা কেউ যাওনি, জানাজায় যাওনি, প্রতিহত করনি, সব জায়গায় মিষ্টি ছিটাইছে, তোমরাও সেই মিষ্টি খেয়েছো। এমতো অবস্থায় উনি কিন্তু প্র্যাকটিক্যাল বাস্তবতা জানে, জানার কারণে উনি হয়তোবা যে যা বলে শুধু শোনে, দুই একটা বিবৃতি দেয়। আমি আপনাকে যদি স্পষ্ট বলি, আমার ধারণা এবং আমার বিশ্বাস যে বাংলাদেশে যে আমলারা আছে এখন এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনে, এর মধ্যে 100% তো আওয়ামী লীগের ছিল, তাদের 5-8টার মতো কুত্তা ছিল। এখন এখান থেকে দেখা গেছে যে অনেক পরিবর্তন হয়ে গেছে, প্রায় 25% বা 30% পরিবর্তন হয়েছে। এখনো যারা আছে এদের মনোবল রক্ষা করার জন্য, মনোবলকে শক্তিশালী রাখার জন্য শেখ হাসিনা বলছে আমি ডিসেম্বরে আসব। কিন্তু আমার মনে হয় না, উনি তো
এইটা যেভাবে একভাবে বলে, আর একদিকে কিন্তু ওনার মনে পড়ে যে বিচারপতি কালামানিক তিনি কিন্তু ভারতের বর্ডারে যাইয়া পিটাই টিটাইয়া কলা গাছের বরফে এই কালামানিকরে দিয়ে পাঠাইতেছিল। সেটাও কিন্তু ওনার মনে উঠলে মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, ভয় লাগে। অতএব উনি ভালোভাবে জানে যে বাংলাদেশের মানুষের উপর যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, গুম খুন হয়েছে, এবং বাংলাদেশের সবচেয়ে মানে ভয়াবহ বিশ্বে একটা নতুন শব্দ আয়নাগর হয়েছে। ওনাকে যেমন গুমের খুনের রানী বলে, সেহেতু এই গণহত্যা হয়েছে, তার সেইখানে উনি এখনো এত দ্রুত বাংলাদেশে আসবে সেটা সম্ভব না। তারপরেও মনিজমান, এখন যেহেতু আওয়ামী লীগ এখনো দাবি করে তারা 35% বাংলাদেশে ভোটের অধিকার, ভোটার তাদের পক্ষে আছে। নাম্বার 2 হলো আপনার এখনো তারা বৃহৎ রাজনৈতিক দলের মঞ্চে অবস্থান। এখন তাদের তাদের যে সম রেজাউল, আপনার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ থেকে শুরু করে রাশেক রহমান, তারা তো লজিক্যালি বলে যে বাংলাদেশে আগামী দিনে যতই বিএনপি যাই করুক, জামাত এনসিপি যাই করুক, আগামী দিনে রাজনীতির বাস্তবতায় আওয়ামী লীগকে রাজনীতির মাঠের বাইরে রেখে এই 35% ভোটার, এই এত পার্সেন্ট সমর্থক, এই বিশাল শক্তিকে মাঠের বাইরে রেখে বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় ধরে রাখা, গণতন্ত্রকে কন্টিনিউ করা, যে নৈতিক সংস্কারের যে সরকার যে যে পদক্ষেপ হাতে নিলো, বাংলাদেশের জনগণ সেই জায়গাটা রুখে দেবে এবং জনগণের প্রতি একটা প্রতিরোধ সৃষ্টি করবে। এবং আওয়ামী লীগকেই বাংলাদেশের রাজনীতিতে মাঠে তাদের জায়গা দিতেই হবে। সেক্ষেত্রে বাংলাদেশে পূর্বে 75 পরবর্তী সময় 90 দশকে এটা হয়েছিল, 80 দশকে ঘটেছে, 90 দশকে ঘটেছে। পূর্বে রাজনৈতিক বাস্তবতা এবং তাদের গুরুত্ব জায়গা থেকে সামনে রেখে তারা তো খুব জোর দিয়ে দাবিগুলো করতেছে। তাদের পূর্বে তো বাংলাদেশের রাজনীতি তাদের অবস্থান দেওয়া হয়েছে এবং তারা অবস্থান পেয়েছে, রাষ্ট্র ক্ষমতায় আসছে, এবং আগামী দিনে তো তারা সেই রাজনৈতিক তাদের অধিকার, তাদের অবস্থানটাকে তারা তো খুব দৃঢ়চিত্তে বলতে চাচ্ছে, এবং জনগণের একটা অংশ তাদের সঙ্গে আছে, জনগণের একটা অংশ সঙ্গে আছে, এবং তার কিছু সিকোয়েন্স তারা দেখাতে চাচ্ছে। জি ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, আরো 2-3 মিনিট বলেন, আর 2 থেকে 3 মিনিট বলেন। জি, এই কথাটা হচ্ছে এরকম যে ছেলে আছে খাইরুল, সে প্রেসিডেন্ট হয় কতক্ষণ, কতক্ষণ হয় প্রধানমন্ত্রী, পাশাপাশি আছে কি সিদ্দিক, ভাইরাল সিদ্দিক। এখন তারা কিন্তু আজকে সকালে প্রেসিডেন্ট হয়, বিকালে প্রধানমন্ত্রী হয়, এই করে সেই করে। বিষয়টা ওই রকমই। এই কথাটা আপনার হচ্ছে যে শেখ হাসিনা সে যখন 2014 সালের নির্বাচনে 154টা আসন আগে ডিক্লার নিয়ে নেয়, আর বাকিতে 5% ভোট পড়ে না, গরু ছাগল কুকুর ছিল, নাম হয়েছিল কুত্তামার্কা নির্বাচন। সেই নির্বাচনেও উনি বলছে যে এত বিপুল পরিমাণ লোক ভোট দিছে। 18 সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, কোনো মানুষ ভোট কেন্দ্রেই গেল না, সেটাও ওনারা বিপুল ভোটে দিছে। সেই সময় উনি 5 বছর থাকতে পারছে। আর এখন গণতান্ত্রিক ভাবে মানুষ ভোট দিচ্ছে, আগের চাইতে অনেক বেশি ভোট দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি সোজাভাবে, যদি আপনি বোঝেন যে একজন স্ত্রী তার মূল শক্তি হচ্ছে মানসিক সাংসারিক শক্তি হচ্ছে স্বামী। এখন তার সাথে কিন্তু তার ছেলে থাকে, মেয়ে থাকে, ভাই থাকে, বোন থাকে। এখানে ওই স্বামীর মতো একজন, মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আওয়ামী লীগের যে ভোট 35% না, সেখানে তার ওইরকম সমর্থক পছন্দ করে, ভালো করে, মূল যে বিষয়টা সেইটা ভোটের সংখ্যা এত না। এটা কিছু ভোট থাকে সমর্থক যারা এইটা করে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার আওয়ামী লীগের ভোট হয়তোবা দেখা গেল যে 18 থেকে 20%, কিন্তু সেই ভোটাররাও তারা তো মানুষ, রক্তে মাংসে গড়া। আমি নিজে দেখেছি, আমার বন্ধু শাহজাহান সাজু আওয়ামী লীগের নেতা, তার ছেলে ছাত্রলীগের সমর্থক ছিল। তারা জুলাই আন্দোলনে নেমে গেছে যে শেখ হাসিনার এত অন্যায় অবিচার, আয়নাগর, এটা সহ্য করা যায় না। আমাকে যখন আয়নাগরে নিয়েছিল, তিনি ওই কচুকেতে খবর নিতে গেছিল ডিজিআই অফিসে। আমি যখন গ্রেপ্তার হই, উনি থানায় গেছে যে কি। এখন আপনি কি মনে করেন যে মানুষ এখন অন্ধের মতো একটা দলকে ভালোবাসবে বা সে অন্যায় করবে? এইটা সেই দিন আর নেই। অতএব বাংলাদেশে শেখ হাসিনা যে অন্যায় অপরাধ করেছে,
এই কোর্ট সেই কোর্ট বিচার বিভাগে নিজের পেটিকোট করেছে, আপনার নির্বাচন ধ্বংস করে দিয়েছে। যতগুলা সাংবিধানিক এই দুর্নীতি দমন নির্বাচন কমিশন, এই বিশ্ববিদ্যালয়, সবগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এবং নিজের করে নিয়েছিল। বাংলাদেশে চাকরির ক্ষেত্রে, বদলির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে ডিএনএ টেস্ট পর্যন্ত করত, যার কারণে সারা বাংলাদেশে ওনার দলীয় লোকেরাও একেবারে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং যে এত অন্যায়, এত অবিচার এবং সবচেয়ে গুম খুনটা কোনোভাবে মেনে নিতে পারেনি। তাই এখানে এই যেটা বলতেছে, সেই জন্য আমি বলছি যে ওনারা একটু টেস্ট করুক কি পরিমাণ লোক আসে। ওই পার্টি অফিসের সামনে একটা বিক্ষোভ সমাবেশ দিক, মানববন্ধন দিক, ওই 32-এর দিক দিয়ে দেখুক যে কি পরিমাণ লোক আসে। আপনারা যে 35% বলেন, সেই 35% যদি হয় তাহলে তো আপনার 14 কোটি ভোটার, তা 35%-এ মনে করেন প্রায় 4 কোটি, 4.5 কোটি, 5 কোটি। এই 5 কোটি লোক কি একটা দুইটা ভাই? আপনি 10,000 লোক হোক, 20,000 লোক হোক না, তাইটা দেখেন, তাতে মনে করেন 1%ও হয় না। এই 1%-এর একটু আসুক, 1%ও 14 লাখ যদি ভোটার হয়, আমি ভোটার না বাদ দিলাম, তাতেও 1%-এ আপনার প্রায় 14 লাখ হয়। তো সেই 14 লাখ মানুষকে একটু এক জায়গায় করুক না, বা বিভিন্ন জায়গায় জায়গায় মিলে একদিন দেখি 1% আসছে কিনা। এটা বলা সহজ, করা কঠিন। অতএব জি। আচ্ছা, আমি আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরামের কেন্দ্রীয় সভাপতি সদর দাদা যুক্ত হয়েছেন। আমি ওনাকে নিচ্ছি আপনার কথার পরিপ্রেক্ষিতে। বলছি যে 75 পরবর্তী ঘটনায়, রাজনৈতিক ঘটনা মানে উথাল পাতাল হয়েছিল। 80-তে শহীদ রাষ্ট্রপতি তিনি একটা চক্রান্তের মধ্য দিয়ে শহীদ হলেন। 90 এরশাদ সাহেবের পতন হলো। তো 90 পরবর্তী সময়ে নির্বাচন হলো, সেটা সেখানে আওয়ামী লীগের জোট ছিল, বিএনপির জোট ছিল। তা আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস, বাস্তবতা থেকে তাদের অবস্থান তো বিচ্যুতি হয়েছিল এটা সময়ের জন্য, কিন্তু তারা আবার ব্যাক টু দা প্যাভিলিয়ন, প্যাভিলিয়ন তো ফিরেছে বারবার। তারা কিন্তু 80-তে ফিরেছে, 90 অবস্থান নিয়েছে, এবং গত নির্বাচনে তাদের ভোটারটা, তাদের আওয়াজ যে আপনারা কিছু ম্যানেজ করে নিয়েছেন, জামাতে কিছু ম্যানেজ, জামাতের ব্যাংকে গেছে, আপনাদের ব্যাংকে গেছে। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দাদাকে পেয়েছি। দাদা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দাদা শুনতে পাচ্ছেন? হ্যালো, মিস্টার জাহিদুল ইসলাম, আপনি ভিডিওটা ক্লিয়ার করেন। আমি বলছি সদ্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দাদা শুনতে পাচ্ছেন? অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দাদা শুনতে পাচ্ছেন? দাদা বোধহয় বের হয়ে গেছে, আপনি অন্য আরেকজনকে ডাকেন। জাহিদুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সেক্রেটারি। জি, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের 14 ডক্টর কাজী মনিরুজ্জামান, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং বাগেরহাট জেলা বিএনপির অ্যাডভাইজার, তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির নেতা। বিষয়টা হলো যে ওনার আলোচনায় আমাদের প্রশ্ন হলো যে মিডিয়ার জায়গা থেকে 80-র দশকে শেখ হাসিনা আসছিলেন, আসার 30 দিন পরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান একটা বড় ধরনের কুর মধ্য দিয়ে তিনি শহীদ হয়েছেন। রাজনৈতিক বাক বদল হয়েছিল, সামরিকতন্ত্রে চলে গেল। 90-এর পরে দুইবার আমরা বাংলাদেশে একটা অবাধ নির্বাচন দেখেছি। 90, 91, 90 থেকে 95, তারপরে আপনার 95 থেকে ধারাবাহিক 3টা নির্বাচন। এখন বর্তমান বাস্তবতা নির্বাচন যেটা হয়েছে, আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেটা বিএনপি টেনেছে, জামাতে পেয়েছে। তারা, আওয়ামী লীগ বলছে যে আমরা নেই বিধায় আমাদের এই ভোট ব্যাংকটা তারা টেনেছে, নিয়েছে। পাশাপাশি ফ্যাসিস্টের সর্বশেষ টপ অফ দ্য প্রেসিডেন্ট তিনি আজকে রিজাইন করেছেন। সেক্ষেত্রে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির সংখ্যা ছিল, সংখ্যাকে কিছুটা কেড়েছে, এবং বাংলাদেশের বিএনপি সরকার পরিচালনার ক্ষেত্রে সংখ্যাহীন ভাবে কি তারা দেশ পরিচালনা করতে পারবে? পাশাপাশি ভারতের মোদীর বিরুদ্ধে, মোদী সাহেবের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হচ্ছে। এটা প্রশ্ন, মোদী সাহেবের বিরুদ্ধে বড় বিক্ষোভ হচ্ছে, মোদী সাহেব পার্লামেন্টের পিছন দিকে মানে পালিয়ে নিজেকে সেফ সাইডে নিয়েছেন। কিন্তু দিল্লি উত্তাল, ভারত একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। এই মুহূর্তে কি ভারত আমেরিকা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করাবে ভারতের এই পরিস্থিতির মধ্যে? পাশাপাশি বিএনপি কে আগামী সংখ্যাহীন ভাবে দেশ পরিচালনা করতে পারবে? রাজনীতি কোনো চ্যালেঞ্জ কি বিএনপির সামনে আছে? জনাব অ্যাডভোকেট জাহিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিপূর্বে ডক্টর মনিরুজ্জামান সাহেব যে কথাগুলো বলেছেন সবকিছুই বাস্তবতার সহিত মিল আছেন। আমরা
আজকের শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যে পদত্যাগপত্র, তাতে বাংলাদেশের রাজনৈতিক কোনো ম্যাটার না। বাংলাদেশের সংবিধানের দি কনস্টিটিউশন অব দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশের 54 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, স্বেচ্ছায় কোনো ব্যক্তি রাষ্ট্রের কোনো পদ থেকে পদত্যাগ করতে পারে। এবং সংবিধানের 50-3 অনুচ্ছেদে আছেন, বাংলাদেশের বা কোনো রাষ্ট্রের রাষ্ট্রপতি যদি স্পিকারের বরাবর লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন এবং সেই ক্ষেত্রে 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করার আইন আছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, তিনি বিতর্কিত ছিলেন, আওয়ামী লীগের বাস্তব পদধারী ব্যক্তি ছিলেন এবং জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানের পর বিভিন্ন জায়গায় তিনি অপদস্থ হয়েছেন। তারই ধারাবাহিকতায় 2026 সালে নির্বাচনের পরে সংসদ ভবনে যখন শপথ গ্রহণ হয়েছেন, সেখানেও বর্তমান বিরোধী দল ওয়াক আউট করেছেন। এই সকল অবস্থানের পরও তিনি অদ্যাবধি পর্যন্ত তার দায়িত্বে বহাল ছিলেন এবং তিনি অদ্য বিকালে স্বেচ্ছায় স্পিকার বরাবর লিখিতভাবে স্বাস্থ্যের অবনতি দেখে শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করার মতো আইন সংবিধানে আছে, তিনি সংবিধানের আইন অনুচ্ছেদের 54 অনুচ্ছেদ অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করার পরে ভারপ্রাপ্ত দায়িত্ব হিসাবে 50-3 অনুচ্ছেদে স্পিকার দায়িত্ব পালন করতে পারেন, সেই হিসেবে তিনি ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এবং 503 অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছেন, তিনি 90 দিনের মধ্যে জাতীয় সংসদের ভোট অধিকারের মাধ্যমে সংসদ নেতাদের মধ্য থেকে বা দলীয় প্রভাবের দিক থেকে রাষ্ট্র ভালো চালানোর জন্য জনগণের ন্যায্য অধিকার, সুষম রাষ্ট্রের অধিকার আদায়ের জন্য যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে তিনি তাকে ক্ষমতা বুঝিয়ে দিবেন স্পিকার মহোদয়। এ ধরনের আইন সংবিধানে আছেন এবং সেক্ষেত্রে 90 দিনের মধ্যে যে বুঝিয়ে দেবেন এ ধরনের অনুচ্ছেদের 103 ধারাও আছেন, যাতে তিনি 90 দিনের মধ্যে একজন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশের আলোচিত সমালোচিত বিভিন্ন জায়গায় এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব রাষ্ট্রপতি হিসেবে ছিলেন, সে পদত্যাগ করেছেন, এটা আইনগতভাবে সহজ হয়েছে। অন্য একটা বিষয় হচ্ছে, আমাদের দেশে যে নির্বাচিত সরকার হয়েছে। জি, করছি, পার্লামেন্টে অধিবেশনের শুরুর পরের থেকে জামাত নেতৃত্বাধীন বিরোধী দল চুপ্পুকে কেন সরানো হচ্ছে না তারা পেশাব দিয়েছিল এবং সরকার জানতে চেয়েছিল। তো ট্রেজারি ব্যাচ থেকে বলা হয়েছিল যে সময় বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সময় অনুকূলে আসলে যথাযথ সময়ে চুপ্পু সরে যাবেন এবং ফ্যাসিস্টের যে সর্বশেষ যে পেরেক আছে সেই পেরেকের বা কাঁটাটা বিচ্যুতি করা হবে। তো সেক্ষেত্রে 4 মাসের পর বিএনপির কাছে অনুকূলের সময় এখন আসছে। নাম্বার 2 হলো মানে শেখ হাসিনা পালানোর পরে কিন্তু মানে 2 থেকে 3 দিন 4 দিনের পর বঙ্গভবনে অ্যাটাক হয়েছিল তাকে মানে সরানোর জন্য। এই ক্ষেত্রে বিএনপির কাছে কি সরকার কাছে শঙ্কা ছিল যে বড় ধরনের আওয়াজ দেওয়া হচ্ছে শেখ হাসিনা ফিরে আসবেন বীরের বেশে, তার লন্ডন প্রবাসী নির্বাসিত নেতারা, ইন্ডিয়ান নির্বাসিত নেতারা খুব বড় আওয়াজ দিচ্ছেন, রেজাউল সাহেব, সাবেক পূর্তমন্ত্রী, মৎস্যমন্ত্রী, হাসান মাহমুদ সহ, রাশিক রহমান, তারা খুব জোর আওয়াজ দিচ্ছেন যে আমরা খুব জোরালো ভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করব এবং আমাদের অবস্থানটা হবে আরো শক্ত। তাদের এই যে তীব্রতর আওয়াজ, এই ক্ষেত্রে কি বিএনপিকে একটু শঙ্কার মধ্যে ফেলেছিল? পাশাপাশি বিচ্ছিন্ন কিছু দেশের ভিতরে আওয়ামী লীগের লোকজন মিছিল করার চেষ্টা করছে, বের হওয়ার চেষ্টা করছে, এই যে সিকোয়েন্স গুলো, কিছু কিছু বিচ্ছিন্ন সিকোয়েন্স আমরা দেখতে পাই, এটা কি বিএনপিকে একটা টেনশন বা চিন্তার মধ্যে ফেলেছিল? যে এবং এই তাদের এই আওয়াজ, তাদের এই তর্জন, তাদের গর্জন, এই কারণে কি বিএনপি দ্রুত বর্তমান তারিখ হিসেবে সব সরকার তাকে চুপ্পু সাহেবকে সরিয়ে দিল?
বাংলাদেশ একটি গণতন্ত্র রাষ্ট্র। গণতন্ত্রের নাগরিকের বিভিন্ন মত আদর্শের হতে পারে, সেটা তার অধিকার। সেক্ষেত্রে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তার শারীরিক অসুস্থতা দেখে। সেক্ষেত্রে আমরা বর্তমান নির্বাচিত সরকার বা গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বা বিএনপি দলীয়ভাবে কোথাও তার আঘাত হানবে, সংকুচিত থাকবে, ভয়ে থাকবে, সে ধরনের দল বিএনপি না। এবং জনগণের নির্বাচিত সরকারি দল হিসেবে তারা কখনই এ ধরনের ভয় পাওয়ার কথা না। হয়তোবা কোনো রাষ্ট্রের বিরোধী দল বা যারা পলাতক হিসেবে যে সরকার পালিয়ে গেছেন তাদের মধ্য থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে উস্কানিমূলক কথা বলতে পারে, সেটা সত্য মিথ্যা সময়ের দাবি বা সময়ের প্রাককালের ঘটনা। সেই বিষয়ে অ্যাডভান্স আমাদের কাছে বলার মতো কোনো ভাষা বা আমরা এমন কোনো জ্যোতিষী নয়। যদি সেটা হচ্ছেন যে কাজী ডাক্তার মনিরুজ্জামান সাহেব বলেছেন, তারা এভাবে প্রুফ করলে তখন আমরা বুঝতে পারবো এটা হয়েছে। কিন্তু এ ধরনের কোনো ঘটনা তার পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেননি। তিনি এক্স্যাক্টলি উল্লেখ করেছেন শারীরিক অসুস্থতা এবং কিডনিতে প্রবলেমের কারণে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, তার শারীরিক আনফিটের কারণে তিনি পদত্যাগ করেছেন। সেক্ষেত্রে আমরা এ ধরনের ঘটনাকে নিতে পারি না। এক, দ্বিতীয়ত হচ্ছেন বিরোধী দল। বিরোধী দল শুরু থেকেই তারা বিভিন্ন ধরনের কথা বলেছেন। যেমন বিরোধী দলের মধ্যে অনেকে এখন সংসদ সদস্য হিসেবে জনপ্রতিনিধিত্ব করছেন, তারা ইন্টারিয়াম গভর্নমেন্টের সময়ও উপদেষ্টা হিসাবে এই টুপ্পু সাহেবের কাছেই শপথ নিয়েছেন। সেই হিসাবে নির্বাচিত সরকারও সংবিধান অনুসারে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, এটা দেশের অমঙ্গল না, দেশের মঙ্গল না। তার কারণ দেশের অমঙ্গল না এখানে যেখানে তার পদ শূন্য নয়, তিনি পদত্যাগ করেছেন সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত দায়িত্ব হিসেবে বা চলতি দায়িত্ব হিসেবে স্পিকার মহোদয় দায়িত্ব নিয়েছেন, সেখানে দেশের কোনো প্রভাব নয়। কিন্তু দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে এখানে যেখানে দেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত সরকারকে, সরকারের মনোনীত ব্যক্তি যদি রাষ্ট্রপতি থাকে, রাষ্ট্রের জন্য এটা মঙ্গল হয়। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে জনগণের কল্যাণে বা জনগণের স্বার্থে আমরা আগামী আমার বিশ্বাস দেশের মানুষ এখন সংঘাত নয়, স্থিতিশীলতা চায়, প্রতিশোধ নয়, ন্যায় বিচার চায়। সেই ন্যায় বিচার চায়, একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চায়। আগামী দিনের বাংলাদেশ গড়তে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধান অনুযায়ী দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন, একটি অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য জাতীয় পর্যায়ে যিনি পরিচিত এমন এক ব্যক্তিকে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসক আরো শক্তিশালী করার জন্য দুর্নীতির বিরুদ্ধে কার্যকর বৈষম্যহীন ব্যবস্থা, তরুণদের জন্য কর্মসংস্থান, শিক্ষা, প্রযুক্তি ও আরো বিনিয়োগের ক্ষেত্রে এরকমের একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করুক, এটা জনগণ বা আমাদের দাবি। তবে আমাদের মনে রাখতে হবে ভবিষ্যতের সম্পর্কে নিশ্চিতভাবে কেউ বলতে পারি না। রাজনৈতিক যে কথাটা অতীতে বলেছি আমি, ভবিষ্যৎ সম্পর্কে আমরা এখনো কোনোভাবে নিশ্চিত করে বলতে পারি না এটা ভালো হবে না খারাপ হবে। তবে আমরা বাস্তবিক অর্থে দেখতে পাই বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ পদ রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করেছেন। যদি জনগণের কল্যাণকর একজন রাষ্ট্রপতি নিয়োগ হয়, যিনি রাষ্ট্রের জন্য দরদ থাকে, মায়া থাকে, এমন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হোক। কিন্তু আমরা কোনো মতাদর্শ, কোনো দলব্যক্তি, কোনো স্বার্থান্বেষী বা কোনো দৈত্য নাগরিক যেন রাষ্ট্রপতি না হয়, সে বিষয়ে আমরা সুষ্ঠু দাবি জানাই বর্তমান সরকারের কাছে, যে এ ধরনের জায়গা থেকে আমরা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে যেন রাষ্ট্রপতি হিসেবে পাই। এরপরে যেটা বলছেন ভারত থেকে বাংলাদেশে ফেরতের বিষয়, ভাই যে কথাটা অতীতেও বলে গেছেন মনির ভাই, একটা রাষ্ট্র তার নিজের দায়িত্ব পালন। ৭৫ পরে ১৯৮০-তে উনি ফিরেছিলেন, ফিরে রাজনীতিতে অবস্থান নিয়েছেন। তিনি তো পূর্বে অবস্থান নিয়েছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জায়গা পর্যন্ত তিনি হয়েছেন। ১৭ বছর বাংলাদেশের দুর্দান্ত প্রতাপে দেশ পরিচালনা করেছেন। হ্যাঁ, শেষে হয়তো তিনি ফ্যাসিস্ট হিসাবে একটা পরিচিতি পেয়ে গেছেন বিশ্বের রাজনীতি মঞ্চে। তিনি তো পূর্বে প্রত্যাবর্তন করেছেন, অবস্থান নিয়েছেন
এবং তার দলকে সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতা নিয়েছেন। পূর্বের ঘটনা বা নজির তো আছে এখানে, বলুন। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে সাথী ভাই, বাংলাদেশ হচ্ছেন গণতন্ত্রের রাষ্ট্র। জনগণ যাকে চাবেন তিনি রাষ্ট্রের প্রধান হবেন। জনগণের ম্যান্ডেটরি নিয়ে রাজনীতি। সংবিধান জনগণকে নিয়ে, জনগণ নিয়ে সংবিধান, কিন্তু সংবিধান নিয়ে জনগণ নয়। তিনি অতীতে ৭১ তার বাবা আন্দোলন সংগ্রাম করে দেশের প্রধান হয়েছেন। আবার তিনি জিয়াউর রহমান সরকার গঠন করছেন, তারা হেরে গেছেন। আবার নির্বাচনে তারা নির্বাচিত হয়েছেন। এভাবে পালা বদলের দিনই ছিলেন। তেমনি যদি তারা আবার পালা বদলের জনগণ ম্যান্ডেটরি হিসেবে, জনগণের দাবি হিসেবে আসে, সেক্ষেত্রে আমাদের কোনো দাবি নেই। তবে জনগণ চায় কিনা সেটা হচ্ছে ম্যাটার। পালা বদল ক্রমে কোনোদিনই বিশ্বের কোন রাষ্ট্রে এক সরকার দীর্ঘস্থায়ী ভাবে থাকতে পারে নাই, জনগণ কাউকে রাখে নাই। যদি জনগণ কল্যাণকরের জন্য যেটা ভালো হয় জনগণ সেটা করবে। সেক্ষেত্রে আমরা ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছুই বলার অধিকার আমাদের কাছে নেই। জি, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা সেক্রেটারি। পাশাপাশি আমেরিকা বেপরোয়া ভাবে ইরানে অ্যাটাক করছে, বন্দর আব্বাসে অ্যাটাক করতেছে, আপনার তার ড্রোন ক্ষেপণাস্ত্র পারমাণবিক কর্মসূচি থেকে অ্যাটাক করছে, এবং 10ম দিন পার করেছে। আমেরিকার প্রেসিডেন্ট